প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের ক্লাসে। আমি রাসেল মোল্লা, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। আজকে দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের যে টপিকগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সে টপিকগুলো হলো ভাষা আন্দোলন, ঐতিহাসিক 6 দফা এবং 69-এর গণ অভ্যুত্থান সম্পর্কিত। ভাষা আন্দোলন, প্রথমে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের শুরুতেই যে কথাগুলো বলবো সেটি হলো যে 1947 সালের 14ই আগস্ট মোহাম্মদ আলী জিন্নাহর বিতর্কিত দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় এবং বর্তমান বাংলাদেশ পূর্ব বাংলা নাম নিয়ে পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়। বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ। বাঙালি জাতীয়তাবাদ বিকাশে 1952-এর ভাষা আন্দোলন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাক শাসক গোষ্ঠীর স্বৈরাচারী মনোভাবের কারণে পাকিস্তানের 56% লোকের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ভাষা আন্দোলন সংগঠিত হয়। 52-এর 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করে এবং ওই দিন পুলিশের গুলিতে কয়েকজন ছাত্র জনতা নিহত হওয়ায় রাষ্ট্রভাষা বাংলার দাবি আরও জোরালো হয়ে ওঠে। পরবর্তীতে 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধানে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার দীর্ঘ 50 বছর পর প্রায় 49 বছর পর আজ বাংলা ভাষার সে আন্দোলনের সোনালী ফসল হিসেবে আমরা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। অর্থাৎ 1952 সালের পর প্রায় 30 বছর পর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করে। ভাষা আন্দোলনের সূত্রপাত। ব্রিটিশ ভারতে বাংলার মুসলিম জনগণ পাকিস্তান আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাদের প্রত্যাশা ছিল ব্রিটিশ শাসনের অবসান হলে এদেশের জনগণের মৌলিক চাহিদাগুলো পূরণ হবে। নবজাগ্রত শিক্ষিত মুসলিম মধ্যবিত্তরা তখন তাদের মৌলিক চাহিদাগুলোর পাশাপাশি এক উজ্জ্বল রাজনৈতিক সাংস্কৃতিক জীবনেরও স্বপ্ন দেখছিলেন। কিন্তু পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহ বাঙালিদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য প্রথমেই ভাষার উপর আঘাত হানেন। উর্দু কোনো অঞ্চলেরই মাতৃভাষা ছিল না। সমগ্র পাকিস্তানের শতকরা 8 জন লোক উর্দুতে কথা বলতো, অথচ সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে পাকিস্তানে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেবার প্রচেষ্টা চালানো হয়। এ অন্যায়ের বিরুদ্ধে পূর্ব বাংলার 1948 সালে যে মহান আন্দোলন শুরু হয় তাই ভাষা আন্দোলন নামে পরিচিত। বদরুদ্দীন উমর প্রণীত পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি নামক গ্রন্থে স্বাধীনতার পূর্বে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগ 1946 সালে ঘোষণাপত্রে বাংলা ভাষাকে যে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণার প্রতিশ্রুতি ছিল এবং পাকিস্তান প্রতিষ্ঠার কিছুকাল পূর্বে প্রকাশিত একটি প্রবন্ধে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে বাংলা ভাষাকে সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা রূপে গ্রহণ করার দাবি করেন তার উল্লেখ আছে। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট। 1952 সালের মহান ভাষা আন্দোলনের পেছনে রয়েছে সুদীর্ঘ তিক্ত প্রেক্ষাপট। 1947 সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশের মর্যাদা লাভ করে। পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব বাংলা প্রায় 1200 মাইল দূরত্বের ব্যবধান। তাছাড়া যে লাহোর প্রস্তাব এবং দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ বিভক্ত হয়ে পাকিস্তানের সৃষ্টি হয়, তাতে প্রমাণিত হয় যে পাকিস্তানের বাঙালিরাও একটি পৃথক জাতি। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে একমাত্র ধর্মই বন্ধন হিসেবে কাজ করেছে। এছাড়া ভৌগোলিক অবস্থান, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, প্রথা, রীতিনীতি, খাদ্য, পোশাক প্রভৃতি বিষয়ে দুই জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ব্যবধান বিদ্যমান ছিল।
তাই ভাষা ও সংস্কৃতির এই স্বাতন্ত্র্য বাঙালিদেরকে পাকিস্তানিদের অধীনতা পাশে আবদ্ধ করতে পারেনি। পাকিস্তানের ৫৬% লোকের ভাষা বাংলা হওয়ায় পাকিস্তান জন্মের পর থেকেই পূর্ব বাংলার বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন যেমন গণতান্ত্রিক যুবলীগ, তমুদ্দিন মজলিস বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানায়, কিন্তু এই দাবি নানাভাবে উপেক্ষিত হয়। প্রথমত, পাকিস্তানের ভাষা বিতর্কের ধারাবাহিকতায় করাচিতে ১৯৪৭ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত কেন্দ্রীয় শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব গৃহীত হয়। এতে পূর্ব পাকিস্তানের বুদ্ধিজীবী মহল ও ছাত্র সমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে। গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের অধিবেশনে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত কর্তৃক ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাকে ব্যবহারের দাবি জানানো হলে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এর বিরোধিতা করে বলেন, পাকিস্তান মুসলিম রাষ্ট্র হওয়ার দরুন একমাত্র উর্দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা হতে পারে। এর প্রতিবাদে ছাত্র সমাজ ১১ মার্চ দেশব্যাপী ধর্মঘট, বিক্ষোভ মিছিল, শোভাযাত্রার আয়োজন করলে ভাষা আন্দোলনের আনুষ্ঠানিক সূত্রপাত ঘটে। ১৩ মার্চ ঢাকা শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট পালিত হয় এবং অনেক ছাত্র যুবনেতা গ্রেফতার হন। এমন পরিস্থিতিতে ১৫ মার্চ পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এবং রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মধ্যে ৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয়। এই সংগ্রাম পরিষদের দাবি ছিল, বাংলা ভাষাই হবে পূর্ব বাংলার শিক্ষার বাহন এবং অফিস আদালতের ভাষা, এবং পাকিস্তানের রাষ্ট্রভাষা দুটি, বাংলা এবং উর্দু। দ্বিতীয়ত, ১৯৪৮ সালের ২১শে মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এবং ২৪শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এক সমাবর্তন অনুষ্ঠানে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন যে, উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, অর্থাৎ উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ছাত্ররা উক্ত ঘোষণার তীব্র প্রতিবাদ করে এবং স্লোগান দেয়, না না, বাংলাই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তৃতীয়ত, ১৯৫০ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান গণপরিষদে পাকিস্তানের ভবিষ্যৎ সংবিধান সম্পর্কে মূলনীতি কমিটির যে রিপোর্ট পেশ করেন তাতেও উর্দুকে পাকিস্তানের জাতীয় ভাষা করার সুপারিশ করা হয়। একসময় তিনি গণপরিষদে ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এর বিরুদ্ধে বাঙালিরা প্রবল প্রতিবাদ জানালে এই রিপোর্টের উপর আলোচনা স্থগিত করা হয়। ১৯৫০ খ্রিস্টাব্দের ৭ ডিসেম্বর সরকারের ভাষা কমিটির রিপোর্টে পূর্ব বাংলার শিক্ষা প্রতিষ্ঠানে উর্দুকে দ্বিতীয় ভাষা হিসেবে পাঠ করার সুপারিশ করা হয়। চতুর্থত, ১৯৫২ সালের ২৬ জানুয়ারি পল্টন ময়দানে এক জনসভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেন, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এর বিরুদ্ধে তুমুল প্রতিবাদ বিক্ষোভ জানানো হয়। ৩০ জানুয়ারি ১৯৫২ গোলাম মাহবুবকে আহ্বায়ক করে গঠিত হয় রাষ্ট্রভাষা কর্ম পরিষদ। ৪ ফেব্রুয়ারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয় এবং ২১শে ফেব্রুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পূর্ব বাংলা ধর্মঘট, সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেয়। এই ঘোষণাকে কেন্দ্র করে শুরু হয় আন্দোলনের চূড়ান্ত পর্ব। ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ২১শে ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট ও সভা সমাবেশের ডাক দিলে সরকার নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করে। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিন সরকার ২০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ঢাকায় সকল প্রকার সভা সমাবেশ, শোভাযাত্রা নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে। ২১শে ফেব্রুয়ারি সর্বদলীয় সংগ্রাম পরিষদ ১৪৪ ধারা উপেক্ষা করে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিয়ে রাজপথে শান্তিপূর্ণ মিছিল বের করে। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠীর তাবেদার সরকার উক্ত মিছিলে গুলি চালানোর নির্দেশ দেয়। পুলিশের গুলিতে রফিক, শফিউর, সালাম, বরকত, জব্বার প্রমুখ তরুণ শহীদ হন এবং অনেকেই গ্রেফতার হন। এরকম নৃশংস ছাত্র হত্যার প্রতিবাদে বাংলার আপামর জনসাধারণ বিক্ষোভে ফেটে পড়ে।
ছাত্র হত্যার প্রতিবাদে 22 ফেব্রুয়ারি ঢাকা শহরে ধর্মঘট পালিত হয়। ভাষা আন্দোলনকে সমর্থন করার অপরাধে মাওলানা ভাসানী, আবুল হাশেম, অধ্যাপক মুজাফফর আহমেদ প্রমুখকে গ্রেফতার করা হয়। মাতৃভাষা ও সংস্কৃতি রক্ষার দাবিতে সেদিনের বাঙালির আত্মত্যাগ ছিল অতুলনীয়। বাংলার দেয়ালে দেয়ালে, পথে প্রান্তরে যে রক্তশপথের বীজ ছড়িয়ে পড়ে, তার কাছে শেষ পর্যন্ত সরকারি প্রচেষ্টাকে হার মানতে হয়। প্রাদেশিক পরিষদের মুখ্যমন্ত্রী নুরুল আমিন স্বয়ং বাংলা ভাষাকে সরকারি ভাষা করার প্রস্তাব গ্রহণ করেন। অতঃপর বাংলা ভাষা উর্দু ভাষার পাশে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা লাভ পায়। বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে সমগ্র পূর্ব বাংলার আপামর জনসাধারণ সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয়। ফলে রাষ্ট্রভাষা আন্দোলন গণবিস্ফোরণে রূপ নেয়। প্রচণ্ড গণবিস্ফোরণের মুখে পূর্ব বাংলার আইনসভা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার প্রস্তাব গ্রহণ করতে বাধ্য হয়। অতঃপর 1953 সালে মূলনীতি কমিটির রিপোর্টে বাংলাকে পাকিস্তানের অন্যতম সরকারি ভাষা হিসেবে মর্যাদা দানের সুপারিশ করা হলে 1956 সালের সংবিধানে উর্দুর সাথে বাংলাও পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। ভাষা আন্দোলনের গুরুত্ব ও বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের অবদান। বাঙালির জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। এই আন্দোলন ছিল বাঙালি জাতীয়তাবাদ বিকাশের প্রথম পদক্ষেপ, কেননা এর মাধ্যমে বাঙালির জাতীয় স্বাতন্ত্র্য ও সংস্কৃতিবোধের বহিঃপ্রকাশ ঘটে। এই আন্দোলনের মাধ্যমেই বাংলা ভাষা পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। তাই বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। প্রথমত, ভাষা আন্দোলন পূর্ব বাংলার জনগণের মধ্যে নবজাতীয় চেতনা তথা বাংলা ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটায়। এই আন্দোলনের মাধ্যমে বাঙালিরা প্রথম রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। দ্বিতীয়ত, ভাষা আন্দোলন তথা ভাষার দাবিতে পরিচালিত আন্দোলন বাঙালিদেরকে রক্তের বিনিময়ে জাতীয়তার দাবি আদায়ের শিক্ষা দেয়। সেই সাথে বাঙালি জাতি আত্মনিয়ন্ত্রণাধিকার আদায়ের সুদৃঢ় প্রেরণা লাভ করে। তৃতীয়ত, 21শে ফেব্রুয়ারির বিয়োগাত্মক ঘটনায় বাংলার বুদ্ধিজীবী সমাজ সংগ্রামী চেতনায় জেগে ওঠে। ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী নির্বিশেষে সর্বস্তরের গণমানুষের মধ্যে এক বৈপ্লবিক চেতনার উন্মেষ ঘটে, যা পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনের প্রেরণা যোগায়। চতুর্থত, 1954 সালে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট যে ঐতিহাসিক 21 দফা কর্মসূচির ভিত্তিতে অবতীর্ণ হয়, তার প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে। এই নির্বাচনে যুক্তফ্রন্ট অভূতপূর্ব বিজয় লাভ করে। বিপরীতে ক্ষমতাসীন মুসলিম লীগ শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। এই বিজয় পরবর্তীকালে বাঙালিদের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের মূলমন্ত্র হিসেবে কাজ করে। পঞ্চমত, ভাষা আন্দোলনে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিকের যে ঐক্য স্থাপিত হয়, তার ফলশ্রুতিতে পরবর্তীকালে 1966-এর 6 দফা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান, 1970-এর সাধারণ নির্বাচন এবং 1971-এর স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের বিজয় অর্জিত হয়। উপরে আলোচনার প্রেক্ষাপটে, তার মানে এতক্ষণ যাবৎ আলোচনার প্রেক্ষাপটে প্রতীয়মান হয় যে বাঙালি জাতীয়তাবাদ বিকাশে মহান ভাষা আন্দোলনের অবদান অপরিসীম। ভাষা আন্দোলনের পূর্ব বাংলার জনগণের মধ্যে এক নতুন জাতীয় চেতনার উন্মেষ ঘটায়। এ চেতনা ক্রমে ক্রমে পাকিস্তানি জাতীয়তাবাদের জন্ম দেয়, বাঙালিদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষাকে জাগ্রত করে। তাই এটা নিঃসন্দেহে বলা যায় যে 1952-এর 21শে ফেব্রুয়ারি ছিল বাংলাদেশের প্রথম গণচেতনার সুসংগঠিত বহিঃপ্রকাশ এবং পরবর্তীকালে শাসনচক্রের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলনের প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। এ আন্দোলনে বাঙালি জাতির স্বকীয় জাতিসত্তা এবং স্বাধিকার আদায়ের
তেজোত্তীপ্ত ঐক্যানুভূতির প্রকাশ ঘটে। ফলশ্রুতিতে 1971 সালে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ায়। স্বাধীনতার 30 বছর পর ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারিকে বিশ্ব সংস্থা ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করায় বাঙালির মাতৃভাষার গৌরব ও মর্যাদা আজ বিশ্বব্যাপী স্বীকৃত। আলোচনার এ পর্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ঐতিহাসিক 6 দফা। 1947 সালে পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেলে তৎকালীন পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে পরিগণিত হয়। 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে এবং 1940 খ্রিস্টাব্দের 23 ফেব্রুয়ারি লাহোর প্রস্তাবেও প্রাদেশিক স্বায়ত্তশাসনের উল্লেখ থাকলেও শুরু থেকেই পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের উপনিবেশিক শাসন চালাতে থাকে। অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানিদের একাধিপত্যের দরুন পূর্ব পাকিস্তানের বাঙালিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিশেষ করে 1965 খ্রিস্টাব্দে পাক ভারত যুদ্ধ শুরু হলে পূর্ব পাকিস্তান তথা বাঙালিরা নিরাপত্তাহীনতা অনুভব করে। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান 1966 খ্রিস্টাব্দের 5 ফেব্রুয়ারি লাহোরে এক বিরোধী দলীয় সম্মেলনে বাঙালিদের স্বায়ত্তশাসনের দাবি সম্বলিত 6 দফা কর্মসূচি পেশ করেন। 6 দফা কর্মসূচির প্রেক্ষাপট: 1948 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তান ভারত সংঘর্ষ বাধে। 1965 খ্রিস্টাব্দের 6 সেপ্টেম্বর ভারত ট্যাঙ্ক বহর নিয়ে পাকিস্তানের সীমানা অতিক্রম করে লাহোর অভিমুখে অগ্রসর হয়। বাঙালি সৈন্যরা ভারতের আক্রমণ ব্যর্থ করে দিয়ে শৌর্যবীর্যের এক ইতিহাস সৃষ্টি করে। দেশের জনগণ যুদ্ধকালে জনমত নির্বিশেষে সরকারকে সাহায্য করে। এই যুদ্ধ পাকিস্তানে সীমাবদ্ধ ছিল, কিন্তু এ সময় পূর্ব পাকিস্তানের রক্ষা ব্যবস্থার প্রতি কেন্দ্রের উপেক্ষা ও উদাসীনতা বাঙালির কাছে অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। পূর্ব পাকিস্তান বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হলে একে রক্ষা করার মতো কোনো ব্যবস্থা ছিল না। যুদ্ধের সময় পাকিস্তানের এক অংশের সঙ্গে অন্য অংশের কোনো যোগাযোগই ছিল না। পূর্ব পাকিস্তান সম্পূর্ণ অরক্ষিত ছিল। তাছাড়া যুদ্ধের সময় এখানকার অর্থনীতি সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে ওঠে। যথেষ্ট পরিমাণ খাদ্যশস্য মজুত না থাকায় খাদ্য সংকট দেখা দেয়। যুদ্ধের ক্ষতিপূরণ ও পুনর্গঠন বাবদ ট্যাক্সের মোটা বোঝা পূর্ব পাকিস্তানের ঘাড়ে চাপানো হয় এবং এখানকার সংস্কৃতিকে ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়। শাসক চক্রের এরূপ হীন কারসাজির বিরুদ্ধে সচেতন বুদ্ধিজীবী ও ছাত্র সমাজ তীব্র প্রতিবাদ জানায়। রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক প্রভৃতি ক্ষেত্রে পাকিস্তানের সরকার প্রথম থেকেই পূর্ব পাকিস্তানের সম্পর্কে বৈষম্য নীতি অনুসরণ করে আসছিল। ফলে পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের মধ্যে এক বিরাট আর্থিক ব্যবধানের সৃষ্টি হয়। যুদ্ধ শেষে পূর্ব পাকিস্তানের জনমনে শাসক গোষ্ঠীর সীমাহীন উদাসীনতা এবং দু অঞ্চলের মধ্যে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে অসন্তোষ দানা বাঁধতে থাকে এবং একই সাথে প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবিও জোরদার হতে থাকে। শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের জনগণের এ দুমায়িত অসন্তোষকে কাজে লাগান। অর্থাৎ শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের জনগণের যে অসন্তোষ সেটি ভালোভাবে বুঝতে পারেন এবং পূর্ব পাকিস্তানের জনগণের যে লাঞ্ছনা, বঞ্চনা এবং নানা রকম নির্যাতন, এই বিষয়গুলোর ব্যাপারে শেখ মুজিবুর রহমান একটা কৌশলী এক ধরনের প্রতিবাদের মাধ্যম খুঁজে নেন। এদিকে তাশখন্দ চুক্তিতে কাশ্মীর সমস্যার কোনো উল্লেখ না থাকায় পশ্চিম পাকিস্তানও এ অপমানজনক চুক্তির বিরুদ্ধে জোর আন্দোলন শুরু হয়। দেশের এই রাজনৈতিক পরিস্থিতিতে 1966 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি বিরোধী দলীয় নেতৃবৃন্দ দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐতিহাসিক লাহোরে নিখিল পাকিস্তান জাতীয় কনফারেন্স আহ্বান করেন।
আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান ওয়ার্কিং কমিটির 5 ফেব্রুয়ারির সভায় উপস্থিত হয়ে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক দাবি সম্বলিত এক কর্মসূচি পেশ করেন, যা ঐতিহাসিক 6 দফা নামে পরিচিত। পাকিস্তানি প্রতিক্রিয়াশীল চক্র ও পশ্চিমাঞ্চলের নেতারা 6 দফার বিরুদ্ধে জঘন্য অপপ্রচার চালায়। ওয়ার্কিং কমিটি 6 দফা গ্রহণ না করায় শেখ মুজিব সম্মেলন বর্জন করেন এবং কোনো নেতা সম্মেলনের ব্যর্থতার জন্য শেখ মুজিবুর রহমানকে দায়ী করেন। লাহোর সম্মেলন সেদিন ব্যর্থ হলেও পরবর্তীকালে এই 6 দফা বাঙালি জাতির মুক্তির সংগ্রামের সনদরূপে স্বাধীনতা অর্জনের সুস্পষ্ট পদক্ষেপ হিসেবে কাজ করে। আওয়ামী লীগের ঐতিহাসিক 6 দফা কর্মসূচি ছিল বাঙালি জাতীয়তাবাদ বিকাশে এবং পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনের পথকে সুগমকরণের এক বলিষ্ঠ পদক্ষেপ। 6 দফা ছিল পাকিস্তান সৃষ্টির পর থেকে বাঙালিদের উপর দীর্ঘদিনের শোষণ নিপীড়নের বিরুদ্ধে সংগঠিত পদক্ষেপ। 6 দফা কর্মসূচি প্রথম 1966 খ্রিস্টাব্দের 6 দফা কর্মসূচিগুলো প্রথম দফা ছিল সাংবিধানিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি। 1940 খ্রিস্টাব্দের লাহোর প্রস্তাবের ভিত্তিতে সাংবিধানিক প্রণয়নপূর্বক পাকিস্তানকে একটি সত্যিকারের যুক্তরাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের স্বায়ত্তশাসন থাকবে। যুক্তরাষ্ট্রীয় সরকার হবে সংসদীয় প্রকৃতির এবং সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সকল নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনসভাগুলোর সার্বভৌমত্ব থাকবে। দ্বিতীয় দফা ক্ষমতা বন্টন। কেন্দ্রীয় সরকারের হাতে কেবল 2টি বিষয়ের ক্ষমতা থাকবে, যথা দেশ রক্ষা ও পররাষ্ট্র, প্রতিরক্ষা ও পররাষ্ট্র। অবশিষ্ট বিষয়ের ক্ষমতা পাকিস্তানের অঙ্গরাজ্যগুলোর হাতে থাকবে। তৃতীয় দফা মুদ্রা ব্যবস্থা। মুদ্রা ব্যবস্থা সম্পর্কে 2টি বিকল্প প্রস্তাব উত্থাপন করে যে কোনো একটিকে গ্রহণের দাবি করা হয়। বলা হয়, প্রথম প্রস্তাব, পাকিস্তানের 2 অঞ্চলের মধ্যে সম্পূর্ণ পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য 2টি মুদ্রা চালু থাকবে। 2 অঞ্চলের 2টি স্বতন্ত্র স্টেট ব্যাংক থাকবে, অথবা 2 অঞ্চলের জন্য অভিন্ন মুদ্রা থাকবে, তবে সংবিধানে এমন সুনির্দিষ্ট বিধান থাকতে হবে যাতে পূর্ব পাকিস্তান হতে মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হতে না পারে। পাকিস্তানে একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকবে এবং 2 অঞ্চলের জন্য 2টি রিজার্ভ ব্যাংক থাকবে। চতুর্থ দফা রাজস্ব, কর ও শুল্ক সংক্রান্ত ক্ষমতা। সকল প্রকার কর, খাজনা ধার্য এবং আদায় করার ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে থাকবে, তবে কেন্দ্রীয় সরকার আঞ্চলিক সরকারের আদায়কৃত অর্থের একটি নির্দিষ্ট অংশ পাবে। পঞ্চম দফা বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা। এ দফার বৈদেশিক বাণিজ্যের ব্যাপারে নিম্নোক্ত সংবিধানের কয়েকটি সুপারিশ পেশ করা হয়। প্রথমত, 2 অঞ্চলের বৈদেশিক মুদ্রার আয়ের পৃথক পৃথক হিসাব থাকবে। দ্বিতীয়ত, পূর্ব পাকিস্তানের অর্জিত বৈদেশিক মুদ্রা পূর্ব পাকিস্তানের এখতিয়ারে এবং পশ্চিম পাকিস্তানের অর্জিত বৈদেশিক মুদ্রা পশ্চিম পাকিস্তানের এখতিয়ারে থাকবে। তৃতীয়ত, ফেডারেশনের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান থেকে সমানভাবে অথবা সংবিধানে নির্ধারিত হারে আদায় করতে হবে। চতুর্থত, দেশজ দ্রব্যাদি বিনা শুল্কে 2 অঞ্চলের মধ্যে আমদানি রপ্তানি করা চলবে। পঞ্চমত, ব্যবসা বাণিজ্য সম্পর্কে বিদেশের সাথে চুক্তি সম্পাদন, বিদেশে ট্রেড মিশন স্থাপন ও আমদানি রপ্তানি করার অধিকার আঞ্চলিক সরকারের হাতে থাকবে। ষষ্ঠ দফা আঞ্চলিক সেনাবাহিনী গঠন। এ দফায় উল্লেখ করা হয় যে অঙ্গরাজ্যগুলোকে জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় কার্যকরী অংশগ্রহণের সুযোগ দান এবং আঞ্চলিক সংহতি ও সংবিধান রক্ষার জন্য সংবিধানে অঙ্গরাজ্যগুলোকে স্বীয় কর্তৃত্বাধীনে আধা সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন ও রাখার ক্ষমতা দিতে হবে। 6 দফা কর্মসূচির গুরুত্ব এবং তাৎপর্য।
1966 খ্রিস্টাব্দের 5 ফেব্রুয়ারি লাহোর বিরোধী দলীয় সম্মেলনে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান নির্যাতিত, নিষ্পেষিত, অধিকারবঞ্চিত বাঙালির পক্ষে যে ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন তার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। বাঙালি জাতীয়তাবাদের বিকাশ এবং পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পথ সুগমকরণে 6 দফা কর্মসূচি এবং উক্ত কর্মসূচি ভিত্তিক আন্দোলনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, 6 দফা আন্দোলনের মাধ্যমে জাগ্রত বাঙালিরা পশ্চিম পাকিস্তানের উপনিবেশিক শাসন থেকে মুক্তির আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। 6 দফা আন্দোলন ক্ষণস্থায়ী হলেও তা বাঙালি জাতির রাজনীতির ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটায়। দ্বিতীয়ত, 6 দফা আন্দোলন বাঙালিদের জাতীয়তাবাদী আন্দোলনের প্রেরণা যোগায়। এ আন্দোলন প্রমাণ করে যে পূর্ব পাকিস্তান কেবল একটি প্রদেশ নয়, এটি একটি স্বতন্ত্র ভৌগোলিক অঞ্চল। এ অঞ্চলের জনগণের একটি স্বতন্ত্র জাতিসত্তা আছে। স্বতন্ত্র ভাষা, সাহিত্য, সংস্কৃতি, আচার-আচরণ, রীতিনীতি ইত্যাদি কারণে তারা পশ্চিম পাকিস্তানিদের থেকে সম্পূর্ণ পৃথক। তৃতীয়ত, 1952 সালের মহান ভাষা আন্দোলনে বাংলা ভাষাভাষী কতিপয় তরুণের প্রাণ উৎসর্গের মধ্য দিয়ে 1956 খ্রিস্টাব্দের পাকিস্তান সংবিধানে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। 1966 6 দফা ভিত্তিক আন্দোলনে জাতীয় জীবনের সর্বস্তরে শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা ভাষা ব্যবহারের সপক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়, যা বাঙালি জাতীয়তাবাদকে আরও সুদৃঢ় করে। চতুর্থত, 6 দফা কর্মসূচির প্রবক্তা শেখ মুজিবুর রহমান উল্লেখ করেন যে 6 point demand was the demand for the survival of the Bangalis। মূলত পাঞ্জাবি শাসক গোষ্ঠীর শোষণ, নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে মুক্তির সনদ হিসেবে 6 দফা ব্যাপক জনপ্রিয়তা লাভ করলে এ আন্দোলন আরও বেগবান হয়ে ওঠে। পঞ্চমত, বলা যায় 52 ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের যে উন্মেষ ঘটে তা 6 দফা কর্মসূচির সংস্পর্শে এসে পূর্ণতা লাভ করে এবং 6 দফা আন্দোলন এক পর্যায়ে গণ আন্দোলনের রূপ নেয়। এ আন্দোলনের মাধ্যমেই পূর্ব পাকিস্তানের জনগণ সর্বপ্রথম সরকারি কর্তৃত্বকে অস্বীকার করে সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ হয়, পুলিশের সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়ে চরম দুঃসাহসের পরিচয় দেয়। ষষ্ঠত, 6 দফা কর্মসূচি ভিত্তিক আন্দোলন পরবর্তীকালে 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন এবং 71-এর স্বাধীনতা সংগ্রামের পথকে সুগম করে, যার সোনালী ফসল হিসেবে দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। প্রকৃতপক্ষে আওয়ামী লীগের 6 দফা ছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীর দীর্ঘদিনের অত্যাচার, অনাচার, বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে একটি বলিষ্ঠ পদক্ষেপ। আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান 6 দফার গুরুত্ব সম্পর্কে বলেন, 6 দফা বাংলার শ্রমিক, কৃষক, মজুর, মধ্যবিত্ত তথা আপামর মানুষের সনদ। 6 দফা শোষকের হাত থেকে শোষিতের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার ছিনিয়ে আনার হাতিয়ার। 6 দফা শোষকের হাত থেকে শোষিতের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার ছিনিয়ে আনার হাতিয়ার। 6 দফা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের নিয়ে গঠিত বাঙালি জাতির সক্রিয় মহিমায় আত্মপ্রকাশ এবং আত্মনির্ভরশীলতা অর্জনের চাবিকাঠি। এ পর্যায়ে আলোচনা করব 1969-এর গণ অভ্যুত্থান সম্পর্কে। 1947 সালের দেশ বিভাজনের পর থেকে 1971 পর্যন্ত পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে যেসব ঘটনার অবতারণা হয় তার মধ্যে 1969-এর গণ অভ্যুত্থান একটি ঐতিহাসিক ঘটনা। এই গণ অভ্যুত্থানে পূর্ব পাকিস্তানের গণমানুষের বিজয় অর্জিত হয়। এই বিজয়ে প্রমাণিত হয় যে বাঙালি জাতি পাকিস্তানিদের ঔপনিবেশিক শাসন শৃঙ্খলে আবদ্ধ থাকতে চায় না। তারা চায় স্বৈরাচারের শৃঙ্খল ভেঙে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। পরবর্তীতে এ আন্দোলনের পথ ধরেই বীর বাঙালি জনতা মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে। 1969-এর গণ অভ্যুত্থানের কারণ।
1969 সালের অভ্যুত্থানের পেছনে অনেকগুলো কারণ ছিল। রাজনীতি বিশেষজ্ঞ মহল উক্ত কারণকে 3টি শ্রেণীতে বিন্যাস করেছেন, যথা অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ এবং সামাজিক কারণ। প্রথমত অর্থনৈতিক কারণ। পাকিস্তান সৃষ্টির পর থেকেই পূর্ব পাকিস্তান প্রদেশের মর্যাদা লাভ করলেও পূর্ব পাকিস্তানকে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল করে রাখা হয়। বিশেষ করে আইয়ুব খানের শাসনামলে বিদ্যমান পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দেখা দেয়। উল্লেখ্য যে পূর্ব পাকিস্তানের অভ্যন্তরীণ ও বৈদেশিক সম্পদ থেকে যে আয় হতো তা পূর্ব পাকিস্তানের উন্নয়নে ব্যয় না হয়ে পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো। পূর্ব পাকিস্তানের 56% জনগণের উন্নয়নের জন্য ব্যয় হতো মাত্র 30%। এক পরিসংখ্যানে দেখানো হয়েছে 1964 থেকে 1969 পর্যন্ত পূর্ব পাকিস্তানের রাজস্ব ও মাথাপিছু উন্নয়ন ব্যয় ছিল যথাক্রমে 70 ও 240 টাকা। সেখানে পশ্চিম পাকিস্তানে মাথাপিছু ব্যয় হয় 370 টাকা ও 521 টাকা। সুতরাং এরূপ বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তানের গণমানুষের মধ্যে প্রতিবাদ বিক্ষোভের আগুন জ্বলতে থাকে এবং আপামর জনতা পাক সরকার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। 1959 থেকে 1960 সালে পশ্চিম পাকিস্তানের জনগণের মাথাপিছু আয় ছিল পূর্ব পাকিস্তানের তুলনায় 32% বেশি। 1969-70 সালে এই পার্থক্যের পরিমাণ এসে দাঁড়ায় 61%-এরও বেশি। বৈদেশিক বাণিজ্যের শতকরা 59% পূর্ব পাকিস্তান রপ্তানি করত, কিন্তু তার আমদানির পরিমাণ ছিল শতকরা 30% মাত্র। এ সামান্য অর্থের সিংহভাগ খাদ্য ভোগ্যপণ্য আমদানিতেই ব্যয় হয়ে যেত, ফলে উন্নয়নের কাজ সবসময় ব্যাহত হতো। আলোচ্য সময়ে পশ্চিম পাকিস্তান শতকরা 41% বৈদেশিক মুদ্রা আয় করে, অথচ বৈদেশিক মুদ্রা ব্যয়ের পরিমাণ ছিল শতকরা 70% এবং তার বেশিরভাগই ব্যয় করা হতো সেখানকার উন্নয়নমূলক কাজে। দ্বিতীয়ত রাজনৈতিক কারণ। পাকিস্তানের অধিবাসীদের সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের বাস ছিল পূর্ব পাকিস্তানে, কিন্তু দেশের রাজধানী স্থাপন করা হয় করাচিতে। তখন এর উন্নয়নের জন্য ব্যয় করা হয় 200 কোটি টাকা। পরবর্তীকালে প্রেসিডেন্ট আইয়ুব খান ইসলামাবাদে রাজধানী স্থানান্তরিত করেন এবং এর উন্নয়ন বাবদও ব্যয় করা হয় কোটি কোটি টাকা। কিন্তু দেশের দ্বিতীয় রাজধানী বলে খ্যাত ঢাকার উন্নয়নের জন্য ব্যয় করা হয় মাত্র 2 কোটি টাকা। 1958 সালে দেশে সামরিক শাসন প্রবর্তনের পর থেকেই পাকিস্তানে পশ্চিমা শাসক গোষ্ঠীর রাজনৈতিক ও অর্থনৈতিক কর্তৃত্ব সুদৃঢ় হতে থাকে। 69-এর গণঅভ্যুত্থানে রাজনৈতিক কারণ 2টি দ্বারা বিভক্ত ছিল। প্রথমত গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা। 1947 সালে পাকিস্তান সৃষ্টির মূল ভিত্তি ছিল গণতন্ত্রের প্রতিষ্ঠা, কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের বাঙালিদের কখনো সুনজরে দেখতে পারেনি। তারা শুরু থেকেই বাঙালিদের উপর শোষণের বিষবাষ্প ছুড়ে দেয়। পাক শাসক গোষ্ঠী প্রথমে 56% বাঙালির মুখের ভাষা বাংলাকে নিশ্চিহ্ন করার হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। 1954 সালে প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট অভূতপূর্ব বিজয় অর্জন করলেও স্বল্প সময়ের ব্যবধানে যুক্তফ্রন্ট মন্ত্রিসভাকে ভেঙে দেওয়া হয়। 1958 সালের অক্টোবরে সামরিক শাসন জারি করে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের গণতান্ত্রিক মূল্যবোধ ও ধ্যানধারণা ও আশা আকাঙ্ক্ষাকে পর্যদস্ত করা হয়। 1962 সালে তথাকথিত আইয়ুবী মৌলিক গণতন্ত্র মানুষের মৌলিক অধিকারকে চরমভাবে পদদলিত করে। এরূপ স্বৈরাচারী কর্মকাণ্ডের প্রতিবাদস্বরূপ গণ-অভ্যুত্থানের সূচনা হয়। দ্বিতীয়ত স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা। 1966 সালের ঐতিহাসিক 6 দফা দাবি ছিল বাঙালি জাতির স্বাধিকার ও মুক্তির দাবি। 6 দফায় পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের কথা বলা হলেও পাক শাসক গোষ্ঠী এ দাবিকে বিচ্ছিন্নতাবাদের নীল নকশা হিসেবে চিহ্নিত করে এ আন্দোলন দমনের উদ্দেশ্যে পূর্ব পাকিস্তানের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের উপর অমানবিক নির্যাতন চালায়। বঙ্গবন্ধু শেখ মুজিব সহ
অনেকেই পাক বাহিনীর হাতে গ্রেপ্তার হন। বন্দী নেতাদের মুক্তি এবং স্বায়ত্তশাসনের দাবি অলঙ্ঘনীয় প্রমাণের লক্ষ্যে গণমানুষের ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থান সংগঠিত হয়। সামাজিক কারণ: 1962 সালের সংবিধানে যে মৌলিক গণতন্ত্র চালু হয় তাতে মৌলিক গণতন্ত্রীরা ছিল সরকারের মনোনীত সদস্য। তারা গ্রাম অঞ্চলে নানা প্রকার অত্যাচার নির্যাতন চালাতো। এতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে এবং তাদের জীবন সম্পত্তির নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়। এরকম দুর্বিষহ অবস্থা থেকে মুক্তির লক্ষ্যে 1969 সালে গণ অভ্যুত্থান শুরু হয়। গণ অভ্যুত্থানের প্রকৃতি: 1968 সালের জানুয়ারি মাসে আইয়ুব খান, শেখ মুজিব ও তার রাজনৈতিক সহকর্মীদের বিরুদ্ধে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করলে পূর্ব পাকিস্তানের জনগণ আইয়ুবী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভে ফেটে পড়ে। এমনকি পশ্চিম পাকিস্তানের ছাত্র সমাজ আইয়ুব বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়লে সরকার তাদের উপরও অত্যাচার নির্যাতন শুরু করে। ফলে সরকার বিরোধী আন্দোলন আর স্বায়ত্তশাসনের দাবি আরও বেগবান হয়। পুলিশ ছাত্র জনসভায় উপস্থিত জনগণকে গণ আন্দোলনের মাধ্যমে তাদের দাবি দেওয়া আদায় এবং সকল রাজবন্দীদের মুক্তি করার আহ্বান জানান। মাওলানা ভাসানীর ডাকে বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী তথা সর্বস্তরের মানুষ সাড়া দেয়। 7 ডিসেম্বর ঢাকা শহরে হরতাল পালনের সময় পুলিশের গুলিতে কয়েকজন ছাত্র নিহত হয়। 1969 সালের 5 জানুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদ বিখ্যাত 11 দফা দাবি ঘোষণা করলে আন্দোলনের গতি আরও তীব্রতা ধারণ করে। ঐক্যবদ্ধভাবে আন্দোলনের নেতৃত্ব দানের লক্ষ্যে বিরোধী দলীয় নেতৃবৃন্দ 1969 সালের 8 জানুয়ারি গণতান্ত্রিক সংগ্রাম কমিটি গঠন করে। ছাত্রদের 11 দফা এবং গণতান্ত্রিক সংগ্রাম কমিটির বিভিন্ন কর্মসূচির ভিত্তিতে আন্দোলন তীব্র আকার ধারণ করে। 20 জানুয়ারি পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র আসাদুজ্জামান নিহত হলে গণ অভ্যুত্থানে রূপ নেয়। বিক্ষুব্ধ ছাত্র জনতা 21শে জানুয়ারি শোক মিছিল এবং 23শে জানুয়ারি মশাল মিছিল বের করে। পরবর্তীতে সারা দেশে হরতাল পালনকালে পুলিশের গুলিতে বেশ কয়েকজন হতাহত হয়। অন্যদিকে 21শে জানুয়ারি পশ্চিম পাকিস্তানের পুলিশের গুলিতে 37 জন ছাত্র নিহত হয়। ফলে আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে। ছাত্র সমাজের 11 দফার গণতান্ত্রিক সংগ্রাম কমিটির 8 দফা কর্মসূচির ভিত্তিতে সংগঠিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলাফল ও এর প্রভাব ছিল সুদূর প্রসারী। প্রথমত, আন্দোলনের তীব্রতা অনুধাবন করে আইয়ুব খান রাজনৈতিক সংকট মোকাবেলার জন্য 17 ফেব্রুয়ারি গোলটেবিল বৈঠকে যোগ না দেওয়ার ঘোষণা দেন। 15 ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে ঢাকা ক্যান্টনমেন্টে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহাকে হত্যা করা হয়। অতঃপর 22 ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারপূর্বক শেখ মুজিব সহ সকল বন্দীদের মুক্তি দেয়া হয়। 23 ফেব্রুয়ারি ঢাকার রেসকোর্স ময়দানে সংবর্ধনা সভায় ছাত্র সংগ্রাম কমিটির পক্ষ থেকে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়। দ্বিতীয়ত, 1969-এর 28 ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সর্বদলীয় নেতৃবৃন্দের গোলটেবিল বৈঠক আহ্বান করা হয়। এই বৈঠকে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়: যথা সংসদীয় ব্যবস্থার প্রবর্তন করা হবে, সর্বজনীন ভোটাধিকার প্রবর্তন করা হবে, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হবে। অর্থাৎ ছাত্র সমাজ ও গণতান্ত্রিক সংগ্রাম কমিটির দাবিগুলো মেনে নেওয়া হয়। তবে 6 দফা ভিত্তিক আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রদানের ক্ষেত্রে মতদ্বৈততার সৃষ্টি হয় এবং বৈঠক ব্যর্থতায় পর্যবসিত হয়। ফলে শেখ মুজিব জনগণকে 6 দফা এবং 11 দফা ভিত্তিক আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান। 1969 সালের 25 মার্চ আইয়ুব খান সমগ্র পাকিস্তানে সামরিক শাসন জারি করে জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে চিরবিদায় নেন। এই সকল আলোচনার প্রেক্ষিতে প্রতীয়মান হয় যে 1969 সালের গণ অভ্যুত্থানের পেছনে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ নিহিত ছিল।
পাক সামরিক জান্তা এ গণ আন্দোলনকে স্তব্ধ করার প্রচেষ্টা চালিয়ে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নিজেদের অধিকার ও স্বাধীনতা ছিনিয়ে আনার যে মহান ব্রত নিয়ে নেয় বাঙালি জাতি, তা 1971 সালের 16ই ডিসেম্বর বাস্তব রূপ লাভ করে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করে। তোমাদের সাথে আজকে এই পর্যন্ত আলোচনা ছিল। তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।